মিস মেহের আফরোজ, আপনি মা হতে চলেছেন। কথাটা বিষের মতো ঠেকলো আমার কাছে। ডক্টর নীলাও আর চোখে আমার দিকে তাকাচ্ছেন। তাকাবেন না কেন? একটা অবিবাহিত মেয়ে প্রেগনেন্ট, কথাটা বলাও তো কেমন একটা শোনায়। আমি ডক্টরি থেকে রিপোর্টটা নিয়ে বের হলাম হসপিটাল থেকে। তখনই কল এলো মায়ের। আমি রিসিভ করতেই মা বলল, ডক্টর তোকে ডেকেছে মেহের। আমি আশা করব তুই আজ অন্তত একটু তাড়াতাড়ি ফিরবি। আমি আসছি মা, বলেই ফোন কাটলাম আমি। মাথা ঘুরছে। কাল রাত থেকে কিছুই খাওয়া হয়নি। এর ওপর মাহিন আমার ফোনটাও তুলছি না। বাধ্য হয়ে মাহিনের ছোট ভাই নাইমকে কল করলাম আমি। কয়েক সেকেন্ডের মধ্যে কল রিসিভ হলো। হ্যাঁ মেহের, বলো। মাহিন কোথায়? নাইম একটু চুপ করে রইল। আমি অস্থির হয়ে উঠলাম। আরেকবার জিজ্ঞেস করতে উদ্যত হতেই নাইম বলল, মাহিন ভাইয়া ভাবির বাসায় গিয়েছে। কথাটা শুনেই ফোন রেখে দিলাম আমি। হঠাৎ করে ভীষণ অসহায় মনে হতে লাগলো নিজেকে। কার সন্তানের মা হতে চলেছি আমি, যে লোকটা একটুও ভাবে না আমার কথা? হাহ, ভাববেই বা কি করে? আমি তার কে হই? কেউ না, একটা বাহিরের মেয়ে আমি। কথাগুলো ভাবতে বুকের ভেতরে তীব্র যন্ত্রণা অনুভব করলাম। মাথাও ঘুরছে ভীষণ। হঠাৎ করে দু চোখ ঝাপসা হয়ে আসতে লাগলো আমার। এরপর আর কিছু মনে নেই। প্রায় 1 ঘন্টা পর জ্ঞান ফিরল আমার। আশেপাশে তাকাতে দেখলাম ডক্টর নীলাকে। আমার জ্ঞান ফিরেছে দেখে তিনি আমার কাছে এগিয়ে এসে বললেন, আপনি ভীষণ দুর্বল মেহের। আপনার শরীরে হিমোগ্লোবিনও কম। এমন চললে প্রেগনেন্সিতে অনেক সমস্যা হবে। আপনার হাজবেন্ড কোথায়? হাজবেন্ড? কথাটা আমার কানে লাগলো। আমার কান্না আসতে লাগলো। তবু নিজেকে সামলে নিয়ে বললাম, আমার হাজবেন্ড নেই। এবার ডক্টর নীলা চমকালেন। বললেন, তবে বেবিটা কি আপনার বয়ফ্রেন্ডের? না, এই বেবির বাবা মাহিন মির্জা। হোয়াট? বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর মাহিন মির্জার? আমি হ্যাসূচক মাথা নাড়ালাম। ডক্টর নীলা একদম চুপ করে গেলেন। কিছুক্ষণ পর জিজ্ঞেস করলেন, ডক্টর মাহিন মির্জার ওয়াইফ রয়েছেন, একথা আপনি জানেন? জি ডক্টর। কি বলছেন কি আপনি? মিস মিহির, আমি জানি না আপনাদের মধ্যে ঠিক কী সম্পর্ক, কিন্তু ডক্টর মাহিন মির্জার ওয়াইফ নিধি কিন্তু একজন বিখ্যাত মডেল। তিনি যদি এসব জানেন তাহলে কি হবে ভাবতে পারছেন? আমি হাসলাম ডক্টর নীলার কথা শুনে। এক দীর্ঘশ্বাস নিয়ে বললাম, আমাকে যেতে হবে ডক্টর। ডক্টর নীলা আর কোনো প্রশ্ন করলেন না আমায়। আমি বেরিয়ে এলাম হসপিটাল থেকে। গা গুলি উঠছে, কিছু খাওয়া দরকার। কথাটা ভেবে পাশের এক দোকানে গেলাম। তখনই মাহিনের গাড়ি এসে দাঁড়ালো আমার সামনে। গাড়ির গ্লাস একটু নামিয়ে বলল, উঠে এসো। আমি গিয়ে বসলাম গাড়িতে। মাহিন গাড়ি স্টার্ট দিল। এক পলক আমার দিকে তাকালো না পর্যন্ত। আমার ভীষণ খারাপ লাগছে। দম বন্ধ হয়ে আসতে শুরু করলো। আমি কোনোরকম মাহিনকে বললাম, আমার খুব খারাপ লাগছে, গ্লাসটা নামান একটু। পারবো না, বলে মাহিন মিউজিক অন করলো। আমার তখন অবস্থা খারাপ, শ্বাসকষ্ট হচ্ছিল, তবুও মাহিন গ্লাস নামালো না, আর না আমার দিকে খেয়াল করলো। এভাবেই পুরো রাস্তা এলাম। মাহিনের নিজস্ব অ্যাপার্টমেন্টে গাড়ি থামতেই আমি দ্রুত গাড়ি থেকে বের হয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। সেদিকেও মাহিনের কোনো পাত্তা নেই। ও লিফটের সামনে দাঁড়িয়ে আমাকে ডাকছে অনবরত। আমি বুঝি না একটা মানুষ এতটা নির্দয় কিভাবে হতে পারে। আমার যেতে দেরি হয়, মাহিন এসে আমার বাহু চেপে ধরে। দাঁতে দাঁত চেপে বলে, আমাকে তোমার কি মনে হয় মেহের? আমি কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছ না? আমার অবাধ্য হওয়া শিখেছ দেখছি। আমি হাসলাম। মাহিন তাতে পাত্তা দিল না। আমাকে টেনে নিয়ে গেল। ফ্ল্যাটে ঢুকতেই আমার কান্না পেল। এই ফ্ল্যাটটা আমি সাজিয়েছিলাম, অথচ কয়েকদিন আগে নিধি আসে সবকিছু বদলে ফেলেছে, এমনকি দেওয়ালের রং পর্যন্ত। আমি এক দীর্ঘশ্বাস নিয়ে রুমে যেতেই মাহিন নিজের শার্ট খুলে আমার উপর ছুড়ে দিল। শাওয়ার নিতে যাওয়ার আগে বলল, নিধি একটা শুটের জন্য ইন্ডিয়া গিয়েছে 2 মাসের জন্য। এই 2 মাস তুমি এখানেই থাকবে। আমি কিছু বললাম না, ইচ্ছে করছে না কিছু বলতে। ব্যাগ থেকে ইনহেলার বের করলাম। তখনই চোখ পড়ল রিপোর্টটাতে। আমি জানি এই প্রেগনেন্সির জার্নিটা আমার জন্য অনেক কঠিন হতে চলেছে, তবু আমি এই প্রাপ্তিটা চাই। জীবনের সব স্বপ্ন ভেঙে গেছে আমার, তবে একটা মেয়ের বড় স্বপ্ন মা হওয়া। আমি এই প্রাপ্তিটা পেতে চাই। আমিও চাই আমার কোলে ছোট ছোট হাত পা নাড়ুক এক ছোট্ট শরীর, যার একমাত্র ভরসা হব আমি।
আমাকে না দেখলে সে কেঁদে উঠবে, কিন্তু আদৌ আমার এই স্বপ্ন পূরণ হবে? কথাটা ভাবতেই আমার মাথা চক্কর দিল। তখনই আমার ব্যাগ থেকে রিপোর্টটা বের করে নিল মাহিন। আমার দিকে এক পলক তাকিয়ে জিজ্ঞেস করলো, এটা কিসের রিপোর্ট? আমি উত্তর করলাম না। মাহিন রিপোর্টটা ভালোভাবে দেখল। এই প্রথম আমি দেখলাম মাহিন আমার দিকে অন্যরকমভাবে তাকালো। ওর চোখে মুখে এক খুশির ঝলক। মাহিন আমাকে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করল, সত্যি? আমি মাথা নাড়ালাম। আমি ভেবেছিলাম এবার হয়তো একটু ভালো ব্যবহার পাব। এবার হয়তো মাহিন আমাকে কথা শুনবে, আমার একাকিত্ব জীবনের ক্ষণিকের সুখ পাখি হবে। কিন্তু আমাকে সম্পূর্ণ ধারণাকে ভুল প্রমাণ করে মাহিন কল করল নিধিকে। জানালো তারা নাকি বাবা মা হতে চলেছে। আমার মনে হতে লাগলো আমি কেন বেঁচে আছি, কেন আমার জীবনটা এতটা অন্যরকম, কেন কোনো খুশি আমার কাছে আসে না, কেন সবকিছুর ভাগ আমার অন্য কাউকে দিতে হয়, কেন? আর ভাবতে পারছি না। ফ্রেশ হওয়া দরকার। আমি ওয়াশরুমে চলে গেলাম। শাওয়ার নিয়ে বের হতে দেখলাম নিধির সাথে ভিডিও কলে কথা বলছে মাহিন। আমাকে দেখে মাহিন ক্যামেরা আমার দিকে ঘোরালো। নিধি হাসি মুখে বলল, অভিনন্দন মেহের, ফাইনালি আমি মা হচ্ছি। আমার ভীষণ আনন্দ লাগছে। আমি মাহিনকে বলেছি তোমাকে কিছু গিফট কিনে দিতে, আর আমিও ইন্ডিয়া থেকে আসার সময় তোমার জন্য গিফট আনব। আমি মলিন হাসলাম উত্তরে। নিধি আরও অনেক কথা বলল, যা আমার কান অব্দি পৌঁছালো না। এরই মাঝে মায়ের ফোন এলো। মাহিন ব্যস্ত নিধির সাথে কথা বলায় আমি ভাবলাম গিয়ে মায়ের সাথে দেখা করে আসি। তখন যেতে বলেছিল, মাহিনের জন্য যেতে পারিনি। এখন চট করে দেখা করে আসি। আমি দ্রুত তৈরি হয়ে বের হলাম মায়ের সাথে দেখা করার জন্য, হার্ট ফাউন্ডেশনের উদ্দেশ্যে। হসপিটালে পৌঁছে ডক্টরের সাথে কথা বললাম। এরপর গেলাম মায়ের কেবিনে। মা আমাকে দেখে মুখ ফিরিয়ে নিল। আমি জানি আমার মা অভিমানী, কিন্তু তা ক্ষণিকের জন্য। আমি মায়ের পাশে গিয়ে বসলাম। মায়ের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বললাম, সরি মা। মা চুপ করে আছে। আমি এবার মাকে জড়িয়ে ধরলাম। মার রাগ ভেঙে গেল। আমাকে জিজ্ঞেস করল, কখন আসতে বলেছিলাম তোকে? সরি মা, থাক, আর সরি বলিস না। মাহিন এসেছিল জানিস? ইস, কি ভালো ছেলেটা, কতটা মার্জিত, ভদ্র, একদম আমার মনের মতো। যদিও ও বিবাহিত না হতো, তাহলে আমি তোর বিষয়ে ওর সাথে কথা বলতাম। ছেলেটা কতটা করছে ভাব আমাদের জন্য। আমার পুরো চিকিৎসার দায়িত্ব নিয়েছে। তোকে একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে, আবার থাকার জায়গাও দিয়েছে। মাশাল্লাহ। মাহিনী নামে মায়ের প্রশংসা শুনে আমি আর হাসি পেল। যাকে নিয়ে মায়ের এত গর্ব, সে যে আসলে কতটা নিজ মনের মানুষ, তা জানলে মা কি করতো কে জানে। আমি মায়ের সাথে মাহিনীর ব্যাপারে কথা বাড়ালাম না। মায়ের ওষুধগুলো দেখতে লাগলাম। আমার ফোনটা ছিল মায়ের পাশেই। আমি ওষুধ নিয়ে নার্সের সাথে কথা বলছি, ঠিক এমন সময় মাহিরের ফোন আসে। মাহিনের ফোনটা মা রিসিভ করে আমাকে বলল, মেহের, মাহিন তোকে ফোন করেছে কেন? আমি চমকালাম। দ্রুত এসে মায়ের হাত থেকে ফোনটা নিয়ে বললাম, মাহিন তোমার অপারেশনের ব্যাপারে কথা বলতে চেয়েছিল। আমি কথা বলে আসি বলেই আমি কেবিনের বাইরে গেলাম। ফোন কানে ধরতে মাহিন বাজকাই কণ্ঠে বলে উঠল, আমাকে না বলে তুমি বাহিরে গিয়েছো কেন মেহের? মার সাথে দেখা করতে এসেছি, সেটা আমাকে বলে যাওয়া যেত না? আমি পুরো বাসা তোমাকে খুঁজেছি, এমনকি এই মুহূর্তেও আমি গাড়ি নিয়ে রাস্তায় তোমাকে খুঁজে চলেছি। তুমি হসপিটালের বাহিরে এসে দাঁড়াও, আমি আসছি। বলেই কল কেটে দিল মাহিন। আমার উত্তরের অপেক্ষাও করল না। আমি এক দীর্ঘশ্বাস নিয়ে মায়ের কাছে গেলাম। মা আমাকে বলল, শোন না মেহের, আমি তোর জন্য দুধ আনিয়েছি, তুই খেয়ে নে। দুধ আনার কি দরকার ছিল মা? আর তুমি আমাকে নিয়ে ভেবো না, আমি নিজের খেয়াল রাখতে পারি। তবুও মেহের, তোর বাবা বেঁচে থাকলে তোকে আরো কত আদরে রাখত। আমি তো সামান্য দুধও খাওয়াতে পারি না। কথাটা বলেই চোখের পানি মুছল মা। আমি এর কথা বাড়ালাম না, না হলে মার পুরনো দিনের কথা মনে পড়বে, এতে মা আরও ভেঙে পড়বে। আমি চুপচাপ দুধের গ্লাসটা নিলাম। দুধের গন্ধ নাকে লাগতেই আমার গা গলিয়ে বমি এলো। আমি ছুটে গেলাম ওয়াশরুমে। মা অবাক চোখে তাকালো। চোখে মুখে পানি দিয়ে বের হতে মা জিজ্ঞেস করল, দুধ তো তোর অনেক পছন্দের খাবার, আজ এমন হলো কেন? জানি না মা, হয়তো সারাদিন না খাওয়ায় এমনটা হয়েছে। তুই খাসনি সারাদিন? না মা, সময় পাইনি, এখন বাসায় গিয়ে খাবো। ও আচ্ছা, যা তবে। আমি সুস্থ থাকলে তোর সাথে গিয়ে
তোকে নিজ হাতে রান্না করে খাওয়াতাম। ইনশাল্লাহ তুমি সুস্থ হয়ে আমার সাথে বাসায় যাবে মা। আমি আসছি। নিজের খেয়াল রেখো। মাঠ থেকে বিদায় নিয়ে হসপিটালের বাইরে আসতেই নাইমকে দেখতে পেলাম। নাইম আমাকে দেখে এগিয়ে এসে বলল, মেহের, তুমি ঠিক আছো? হ্যাঁ। তোমার শরীর এখন কেমন আছে? মাহিন ভাইয়া বলেছিল তুমি নাকি অসুস্থ, তাই কয়েকদিন কাজে আসতে পারবে না। না, তেমন কিছু হয়নি। কালকে থেকে আমি কাজে জয়েন করব। ঠিক আছে বলেই আমার গালে হাত রাখল নাইম। আমি হাতটা সরিয়ে দিয়ে চলে এলাম। বড্ড অসহায় লাগে মাঝে মাঝে নিজেকে। আমি হসপিটাল থেকে বেরিয়ে কিছু দূর হেঁটে এসে একটা দোকানের পাশে দাঁড়ালাম। তখনই মাহিনের গাড়ি এসে থামল আমার সামনে। আমি এগিয়ে গেলাম গাড়ির দিকে। মাহিন গাড়ির গ্লাস নামিয়ে এক পলক আমাকে দেখল, এরপর ইশারায় ভেতরে ডাকল। আমি উঠলাম গাড়িতে। মাহিন আমার হাত থেকে ফোনটা নিয়ে রাস্তায় ছুঁড়ে মারল। দাঁতে দাঁত চেপে বলল, ফোনটা আমি দিয়েছিলাম যেন প্রয়োজনে তোমার সাথে আমি যোগাযোগ করতে পারি। তুমি তো দেখি ফোন যেখানে সেখানে ফেলে রাখো। সাহস বেড়ে গেছে তোমার মেহের। সব কথায় সাহস বেড়ে গেছে বলবেন না মাহিন। আমি মার কাছে গিয়েছিলাম, নার্সের সাথে কথা বলছিলাম, তাই ফোনটা কাছে ছিল না। এবার মাহিন আমার দিকে ঝুঁকল, দুহাতে আমার গাল চেপে বলল, সেটা আমার দেখার বিষয় না। তুমি আমার সন্তানের মা হতে চলেছ, তাই এখন তোমাকে আমার কথা শুনে চলতে হবে। নিজের মন মানি বাদ দাও। আর হ্যাঁ, এখন থেকে আর হসপিটালে আসার দরকার নাই, আর না কাজে যাওয়ার। আমি মাহিনকে ধাক্কা দিয়ে সরালাম। বললাম, আমার জীবনের সব সিদ্ধান্ত আপনি নিতে পারেন না মাহিন। আমি আপনার সন্তানের মা। কথাটা যখন বললেনই তখন একটু সন্তানের মাকে তার প্রাপ্য সম্মানটুকু দিয়েন। আমার কথায় মাহিন তাচ্ছিল্যের সুরে হাসল। আমি আর কিছু বললাম না। পার্কিংয়ে আসতেই আমি আগে গাড়ি থেকে নামলাম। তখনই মাহিনীর কাছে ফোন এলো নিধি আপুর। আমি সেদিকে পাত্তা না দিয়ে বাসায় ঢুকলাম। মাথা ঘুরছে, কিছু খাওয়া দরকার। কিচেনে গিয়ে দেখি বাহির থেকে খাবার এনে রাখা। আমি সেগুলো প্লেটে বেড়ে নিলাম। এরপর ডাইনিং টেবিলের উপর প্লেটটা রেখে মাহিনকে ডাক দিতেই মাহিন বলল, আমি রুমে আছি, যা বলার এখানে এসে বলো। আমি এক গ্লাস পানি ঢাললাম। এরপর পানিটা খেয়ে চেয়ারে কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। বেশ কিছুটা সময় পর আমি উঠে গেলাম মাহিনের রুমে। দেখলাম সোফায় বসে ল্যাপটপে কাজ করছে মাহিন। সামনের টেবিলে কয়েকটা ওয়াইনের বোতল রাখা। আমাকে দেখে মাহিন বলল, আমাকে ওয়াইন বানিয়ে দাও। আপনি খাবার খাবেন না? মাহিন এবার আমার দিকে তাকালো। পা থেকে মাথা পর্যন্ত আমাকে পর্যবেক্ষণ করে নিয়ে বলল, খাইয়ে দাও। অবাক হয়নি কথাটা শুনে। বিগত 6 মাস ধরেই আমাকে যে কোনো একবেলা খাইয়ে দিতে হয় মাহিনকে। আমি মাহিনকে খাইয়ে নিজে খেলাম। এরপর রুমে যেতেই মাহিন ডাকল। আমি বিছানা গুছিয়ে আবারও মাহিনের রুমে গেলাম। মাহিন বলল, আজ থেকে তুমি এই রুমেই শুতে পারো মেহের। তার দরকার নেই, আমি ওই রুমেই ঠিক আছি। ঠিক নেই, যদি রাতে কোনো প্রবলেম হয় বা তুমি অসুস্থ হয়ে পড়ো, তখন কি হবে? দেখো মেহের, বেবির বিষয়ে আমি কোনো রিস্ক নিতে পারবো না। এসো তুমি। না বলেই আমি চলে এলাম। আর যাই হোক, মাহিনের সাথে আমি থাকবো না। রাত ৩টা। মাহিনের চিল্লানোর আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। আমি উঠে দ্রুত মাহিনের রুমে যাই। দেখি ওয়াইনের বোতল দুটো ভেঙে নিচে পড়ে আছে। পুরো ফ্লোর জুড়ে কাজ। ফোনে কারো সাথে রাগারাগি করছে মাহিন। এক পর্যায়ে ফোনটা ফ্লোরে ছুঁড়ে ফেলে মাহিন বলল, বাস্টার্ড একটা, কাকে এভাবে বকাবকি করছে জানার জন্য আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? আমার প্রশ্ন শুনে মাহিন তাকালো আমার দিকে। ছুটে এসে আমার চুলের মুঠি ধরে বলল, নাইমের সাথে এত মেলামেশা কিসের তোর? হ্যাঁ, আমি টাকা দিয়েছি বলে তুই আমার কাছে আসিস, এমন কথা নাইমের কাছে যায় কিভাবে? কেন বলেছিস ওকে এগুলো? মাহিন, ছাড়ুন আমাকে। সারার জন্য ধরিনি আমি। তুই নাইমকে আর কি কি বলেছিস আমাদের কথা? আমি কিছুই বলিনি। তাহলেও কিভাবে জানলো এই কথাগুলো? সেটা আমি কিভাবে বলবো? মিথ্যাবাদী মেয়ে একটা। কি ভাবছো নিজেকে? এভাবে সবাইকে জানিয়ে দেবে যে তোমার সাথে আমার সম্পর্ক আছে? প্লিজ মাহিন, আমার জানানোর হলে আমি 6 মাস আগেই জানাতাম। তখন যখন জানাইনি, এখন কেন জানাবো? আপনার কোথাও ভুল হচ্ছে। একদম না। নাইম আমাকে ফোন করে চার্জ করে।
আমি কেন তোমার জীবন নষ্ট করছি? ওকে আমাকে এসব বলার, হ্যাঁ? কথাটা বলে মাহিন ছেড়ে দেয় আমাকে, ধাক্কা দিয়ে কাচের ওপর ফেলে দেয়। এরপর আমার সামনে ঝুঁকে বসে বলে, তুই আমার রক্ষিতা ছাড়া কিছু না। বাচ্চা হয়ে গেলে তোর রাস্তা আর আমার রাস্তা আলাদা। যদি ভেবে থাকিস সবাইকে সবটা জানিয়ে দিয়ে আমার গলায় ঝুলে পড়বি, তাহলে তুই ভুল। তোর মতো মেয়েকে প্রতিদিন হাজারটা কিনতে পারি আমি, তাই আমার সাথে কোনো চালাকি না। মাহিনের এই কথাগুলো আমার যন্ত্রণা হাজার গুণ বাড়িয়ে দিল। কাজ আমার পুরো হাতে পায়ে বিঁধে গিয়েছে, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। এর উপর মাহিনের এমন কথা। আমি জানি না নাইম কেন এই মাঝরাতে এসব কথা মাহিনকে বলল, কিন্তু মাহিনের এই হিংস্রতা আমাকে একদিন শেষ করে ফেলবে, এটা নিশ্চিত। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারছি না। পেটে ভীষণ যন্ত্রণা হচ্ছে। মাহিন দেখল আমি ওঠার চেষ্টা করছি। ও এগিয়ে এসে আমার সামনে বসল। আমার অবস্থা দেখে গালে হাত রেখে জিজ্ঞেস করল, কি হয়েছে মেহের? পেটে ব্যথা পেয়েছ? আমি অবাক হয়ে গেলাম মাহিনের কথাটা শুনে। কিছু বলার মতো ভাষা আমার নেই। পেটেও ভীষণ ব্যথা করছে। আমার মনে এক অজানা ভয় হতে লাগল। আমার চোখের পানি দেখে মাহিন আমাকে কোলে তুলে নিল। দ্রুত আমাকে নিয়ে পাশের হসপিটালে গেল। আমি শুধু দেখছি মাহিনের ব্যবহারটা। কিছুক্ষণ আগের মাহিন আর এই মাহিনকে সম্পূর্ণ আলাদা লাগছে আমার। তবে মাহিনকে নিয়ে আমি বেশি কিছু ভাবতে পারলাম না। তীব্র যন্ত্রণায় জ্ঞান হারিয়ে ফেললাম। চোখজোড়া বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমি প্রার্থনা করেছি যেন আমার সন্তানের কিছু না হয়। ভোর 4টা। পিটপিট করে চোখ মেলতে দেখি ডক্টর নীলা আমার পাশে বসে আছেন। আমার পুরো শরীর যেন অবশ হয়ে আছে। কোনো যন্ত্রণা অনুভব হচ্ছে না আর। আমার চোখ খুঁজছে মাহিনকে। ডক্টর নীলা হয়তো আমার কথা বুঝতে পারলেন। বললেন, মাহিন বাহিরে বসে আছে, তুমি বললে ডেকে দেব। ডক্টর, আমার বেবি ঠিক আছে তো? হুম। আরেকটু হলে আজকে অনেক বড় ক্ষতি হয়ে যেত তোমার। সাবধানে চলাফেরা করবা। জি ডক্টর। ডক্টর নীলা আর কিছু বললেন না। স্যালাইনটা ঠিক করে দিয়ে নার্সের সাথে কথা বলতে বলতে কেবিনের বাহিরে চলে গেলেন। আমি চোখজোড়া বন্ধ করে শুয়ে রইলাম। হঠাৎই কারো উপস্থিতি টের পেয়ে চোখ খুলতে দেখলাম মাহিন আমার পাশে বসা। আমি মাহিনকে দেখে আবারও চোখ বন্ধ করে নিলাম। মাহিন বলল, সরি মেহের, আমার তখন প্রচণ্ড রাগ হচ্ছিল। আমি আর এমনটা করব না। আজ আমার জন্য আমার বেবির ক্ষতি হয়ে যেত। সরি মেহের। আমি আর উত্তর করলাম না মাহিনের কথার। মাহিন আমার পাশে বসল। বলল, মেহের, নিধি কল করেছিল। ও তোমার সাথে কথা বলতে চায়। ফোন করি? আমি ঘুমাতে চাই মাহিন। ও আচ্ছা, থাক, পরে কথা বলিও। রেস্ট করো। বলেই মাহিন চলে গেল। এক দীর্ঘশ্বাস নিয়ে আমি চোখ বন্ধ করলাম। ভোর 6টায় ডক্টর নীলা আমার স্যালাইন চেঞ্জ করতে এলেন। আমি ওনাকে দেখে একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি কেন? নার্স কোথায়? কেন মেহের? আমি করলে কি কোনো সমস্যা? না, তা নয়। আমি আর কিছু বললাম না। ডক্টর নীলা স্যালাইন খুলে দিয়ে আমাকে উঠিয়ে বসিয়ে দিলেন। বললেন, মেহের, তোমার শরীর অনেক দুর্বল। এর উপর তুমি অনেক টেনশন করো। এমন চললে কিন্তু বেবির ক্ষতি হবে। এমন অনেক কেসে দেখা গেছে মায়ের অতিরিক্ত টেনশন এবং দুর্বলতার জন্য মিসক্যারেজ পর্যন্ত হয়ে গেছে। মিসক্যারেজ কথাটা শুনে আমি বললাম, প্লিজ ডক্টর, এমন কথা বলবেন না। তাহলে তুমি টেনশন কমাও। কিসের এত চিন্তা তোমার মেহের? মাহিনের মতো একজন পার্টনার তোমার পাশে আছে, তারপরও তুমি এতটা হতাশ, চিন্তাগ্রস্ত কেন? ডক্টর, মাহিন আমার পার্টনার না, এমনকি এই বেবিটাও আমার না। এটা মাহিন আর নিধির বেবি। আমার কথাটা শুনে চমকালেন ডক্টর নীলা। বিস্ময়ের সে সীমানায় পৌঁছে তিনি জিজ্ঞেস করলেন, তুমি সারোগেসি করছো? উত্তরে আমি হাসলাম। তিনি আবারও বললেন, তোমার শরীরের কন্ডিশন এই প্রসেসের জন্য একদমই ফিট নয়। কোন ডক্টরের আন্ডারে আছো? ডক্টর হিনা আহমেদ। ও। আর কোনো প্রশ্ন করলেন না ডক্টর নীলা। আমাকে নিজের খেয়াল রাখতে বলে চলে গেলেন। সকাল 8টায় আমি মাহিনের সাথে অ্যাপার্টমেন্টে পৌঁছালাম। বাসায় ঢুকতে মাহিন আমাকে আমার রুমে বসিয়ে বলল, তুমি রেস্ট করো, আমি আসছি। বলেই ও চলে গেল। আমি ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লাম। মায়ের কথা মনে পড়ছে। ফোনটাও মাহিন ভেঙে ফেলেছে। মা নিশ্চয়ই এতক্ষণে আমাকে কয়েকবার ফোন করেছে আর ফোনে না পেয়ে দুশ্চিন্তা করছে। চিন্তা করতে করতে এক পর্যায়ে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল একদম দুপুর 2টায়।
উঠে রুম থেকে বের হতে দেখলাম পুরো বাড়ি পরিপাটি করে গুছিয়ে রাখা। কে গোছালো? মাহিন তো কোনোদিন গোছাবে না। তাহলে কে? কথাটা ভাবতে ভাবতেই আমি কারো হাসির শব্দ শুনে ড্রয়িং রুমের সামনে গেলাম। দেখলাম নিধি আপুর ভাই এবং বোন এসেছে। নিহা আপুই হয়তো বাসাটা গুছিয়েছে। আমাকে দেখে নিহা আপু বলল, এই মিহির, এদিকে এসো। আমি গেলাম। নিহা আপু আমাকে একটা শপিং ব্যাগ দিয়ে বলল, এটা তোমার জন্য মিহির। জানো, আমি সেদিন এই ড্রেসটা দেখে ভেবেছি তোমাকে ছাড়া এটা আর কাউকে মানাবে না। উজ্জ্বল শ্যামবর্ণের এক মায়াবী মেয়ে তুমি। তোমাকে এই হালকা নীল রংটা দারুণ লাগবে। যাও, পরে এসো। না আপু, এখন না। আমার কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। আহা মেহের, রাখো কাজ। আমি বাসাটা গুছিয়েছি। আর মাহিন ভাইয়াকে বলেছি দুপুরের খাবারটা বাহির থেকে নিয়ে আসতে। ভাইয়া ওই আসলো বলে তুমি চলো আমার সাথে। নিহা আমাকে জোর করে রুমে এনে ড্রেসটা পরালো। তখনও আমার পায়ের ব্যান্ডেজ দেখে জিজ্ঞেস করলো, তোমার পায়ে কি হয়েছে মেহের? পড়ে গিয়েছিলাম আপু। তুমিও না মেহের? দেখে শুনে চলবা তো। দাঁড়াও, আমি পেইন কিলার দিচ্ছি। নিহা ওর ব্যাগ থেকে পেইন কিলার বের করে আমাকে দিল। ও আমার দিকে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, খেয়ে নাও মেহের, দেখবা একদম ব্যথা কমে যাবে। না আপু, আমি খাবো না এখন। আরে কেন? নাও, খাও জলদি, না হলে কিন্তু কাজ করতে পারবে না। আর মাহিন ভাইয়া যে রাগী, কাজ ঠিকঠাক মতো না করলে কিন্তু তোমাকে বকা দেবে। আর এখন বাসায় নিধি আপু নেই যে তোমাকে বাঁচিয়ে দেবে, তাই ওষুধটা খেয়ে নাও। নিহা জোর করতে লাগলো আমাকে ওষুধ খাওয়ার জন্য, কিন্তু আমি যে ওষুধটা খেতে পারবো না। আমাকে এ ব্যথায় সহ্য করতে হবে। এই সময়ে কোনো ধরনের পেইন কিলার খেতে পারবো না আমি। এটা কিভাবে বোঝায় নিহাকে? আমাকে চুপ থাকতে দেখে নিহা জোর করে আমাকে ওষুধটা খাওয়াতে নিলে মাহিন এসে পড়ে। নিহাকে এক ধমক দিয়ে সরিয়ে দিতেই আমি দৌড়ে ওয়াশরুমে চলে যাই। মাহিন নিহাকে উল্টাপাল্টা বুঝিয়ে দেয়, এরপর বলে, খাবার বারো নিহা, আজ সবাই একসাথে খাবো। আচ্ছা। নিহা চলে যায়। তখনই আমি ওয়াশরুম থেকে বের হই। মাহিন এসে আমাকে জিজ্ঞেস করে, ওষুধটা খাওনি তো? আমি মাথা নাড়িয়ে না করি। মাহিন এক স্বস্তির শ্বাস নিয়ে বলে, আমি ডক্টর নীলার সাথে কথা বলে এসেছি। উনি তোমাকে কিছু মেডিসিন দিয়েছেন। এই নাও। মাহিন আমার হাতে ওষুধগুলো দিয়ে চলে গেল। আমি ওষুধগুলো বের করছি, ঠিক এমন সময় দেখি বিছানার উপর মাহিনের ফোনটা বাজছে। আমি ফোনটা হাতে নিতেই দেখি নিধি কল করেছে। কলটা কেটে যাবে ভেবে আমি রিসিভ করি। নিধি একটু অবাক হয় আমাকে দেখে। জিজ্ঞেস করে, মাহিন কোথায় মেহের? মাহিন ফ্রেশ হতে গিয়েছে। নিহা আর ফয়েজ ভাইয়া এসেছে। ওর আবার কেন গেছে? আচ্ছা শোনো মেহের, মাহিনকে একটু বলে দিও আমাকে যেন যখন তখন ফোন করে ডিস্টার্ব না করে। আমি শুটে থাকি। ওর মতো সারাদিন সমাজসেবা করে বেড়াই না আমি। কথাগুলো বলেই ফোন রেখে দিল নিধি। আমি ফোনটা নিয়ে রুম থেকে বের হতেই ফয়েজ ভাইয়া বলল, মেহের, কেমন আছো? এই তো ভাইয়া, ভালো। আপনি? ফয়েজ ভাইয়া কিছু বলবেন, তখনই মাহিন এসে উপস্থিত হয়। একে দেখে ফয়েজ ভাইয়া আর কিছু না বলে চলে যান। সবাই একসাথে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আড্ডা দেয়। তারপর নিহা আর ফয়েজ ভাইয়া চলে যায়। ওরা চলে যেতেই মাহিন আমাকে ওর রুমে ডাকে। আমি সব কাজ শেষ করে মাহিনের রুমে যাই। মাহিন আমাকে বিছানায় ওর মুখোমুখি বসতে বলে। আমি গিয়ে বসি। এরপর মাহিন আমাকে ঠান্ডা মাথায় বলে, নাইম সবটা জানে মেহের। আর আমি নাইমকে যতটুকু চিনি, ও বাবা মাকে ঠিকই সবটা বলে দেবে, যা আমি চাই না। এই জন্য তোমাকে নাইমের সাথে কথা বলতে হবে। আমি কথা বলবো? হ্যাঁ মেহের, তুমি নাইমকে বলবে ও যেন এই সারোগেসির কথাটা কাউকে না বলে। আমি বললে নাইম কখনোই শুনবে না, তাই তোমাকে বলছি। আচ্ছা। কিন্তু কিভাবে যোগাযোগ করব? আমার ফোনটাও তো আপনি ভেঙে দিয়েছেন। আমার ফোন দিয়ে কল করো নাইমকে। ওর সাথে কথা বলে সবটা ক্লিয়ার করো। আমি নতুন সিম তুলেছি, তাই তুমি বলবে এটা তোমার নতুন নাম্বার। ওকে? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ করলাম। মাহিন আমাকে ওর ফোনটা এগিয়ে দিল। আমি ফোন নিয়ে ব্যালকনিতে চলে গেলাম। নাইমের নাম্বারে ডায়াল করতেই ও রিসিভ করলো। আমার গলা শুনে জিজ্ঞেস করলো, এটা কার নাম্বার মেহের? আমারই নতুন নাম্বার। ও, তো এত রাতে হঠাৎ ফোন করলে যে? নাইম, আমার তোমার সাথে কিছু কথা আছে। আমি জানি তুমি কি বলবে। তুমিও নিশ্চয়ই এটাই বলবে যে আমি যা জেনেছি তা যেন কাউকে না বলি।
হ্যাঁ নাইম, দেখো, এটা সম্পূর্ণ মাহিনের পার্সোনাল ব্যাপার। তাই তুমি শুধু শুধু এটা নিয়ে পরিবারের ঝামেলা সৃষ্টি করো না। তুমি আমাকে এই কথাটা কিভাবে বলতে পারো মেহের? মেহের, এই পুরো ঘটনাতে তুমি নিজে ভিকটিম। আজ থেকে 6 মাস আগে মাহিন তোমাকে এনেছিল তোমাকে চাকরি দিবে, তোমার মায়ের চিকিৎসার দায়িত্ব নিবে বলে। কিন্তু ও কি করলো? এগুলোর বিনিময়ে তোমার সাথে শর্ত রাখলো তুমি যেন ওর বেবির সারোগেট মাদার হও। এতটা সিপ একটা মানুষ কিভাবে হয় মেহের? নাইমের কথার উত্তর আমার কাছে নেই। আমি বিশ্বাস করে ঠকেছি। আমার কাছে কোনো ক্ষমতাই নেই মাহিনের বিরুদ্ধে লড়ার। ক্যান্সারে বাবাকে বহুদিন আগেই হারিয়েছি। মাও হার্টের পেশেন্ট। ওপেন হার্ট সার্জারি করতে হলে মায়ের অনেক টাকার দরকার। বাবার চিকিৎসার সময় নিজেদের বাড়িঘর সহ সমস্ত সম্পত্তি বিক্রি করে মা বাবার চিকিৎসা করেছিল। ফলাফল, 1.5 বছরের লড়াইয়ে বাবা আমাদের ছেড়ে চলে যায়। এরপর মা ছোট চায়ের দোকানে কাজ করে আমাকে পড়াশোনা করাতে থাকে। রাতে একটা ছোট্ট টিনের ঘরে থাকতাম। এরই মাঝে মা একদিন স্ট্রোক করে। সবাই ধরাধরি করে মাকে হাসপাতালে নিয়ে গেলে ডক্টর জানায় মায়ের 1-এর অধিক ব্লক হয়েছে। অবস্থা খুবই খারাপ, দ্রুতই অপারেশন করাতে হবে। দিশেহারা হয়ে পড়ি। অনেকের পায়ে পড়ি, কেউ সাহায্য করেনি। কয়েকজন আশ্বাস দিয়েছিল সাহায্য করবে, কিন্তু বিনিময়ে আমাকে 1 রাতের জন্য চেয়েছিল। যা শুনে মা বলেছিল মরে যাব, তাও মেয়ের উপর কলঙ্ক লাগতে দেব না। দিন যায়, মাস যায়, মায়ের অবস্থা আরও খারাপ হতে পড়তে শুরু করে। চিকিৎসার অভাবে নিজের মাকে মরে যেতে দেখতে পারবো না। তাই টাকা জোগাড় করার উদ্দেশ্যে ফুল বিক্রি করতে শুরু করি, যেন ওষুধটা অন্তত কিনে দিতে পারি মাকে। এমন একদিন সিগন্যালের মাঝে ফুল বিক্রি করছিলাম। তখনই মাহিন আমাকে দেখে। ও আমাকে ডেকে গাড়িতে বসিয়ে একটা বড় রেস্টুরেন্টে নিয়ে যায়। আমার সব কথা শুনে আমাকে সাহায্য করবে বলে কথা দেয়। আমি বোকা, তখনও জানতাম না এই সাহায্যের বিনিময়ে এত বড় কিছু হবে। মায়ের চিকিৎসা করানোটা আমার মাথায় তখন এমনভাবে চেপে বসেছিল যে অন্য কিছু ভাবার কথা মাথায় আসেনি। আমাকে এতক্ষণ চুপ করে থাকতে দেখে নাইম বলল, মেহের, আমি সবটাই জানি। মাহিন ভাইয়ার গাড়ির ড্রাইভার আমাকে বলেছে সবটা। তুমি আমাকে একবার বলো, তুমি আমার সাথে আছো? আমি মাহিন ভাইয়ার এগেনস্টে কেস করব। কেস? কেস করলে কি আমার মা সুস্থ হয়ে যাবে? আর এই বাচ্চাটার বা দোষ কি? আমি তো সবটা জেনেই এই পথে হেঁটেছি। কথাটা ভেবে আমি বললাম, মাহিনের নামে আমি কোনো কেস করতে চাই না নাইম। এটা সম্পূর্ণ আমার পার্সোনাল ব্যাপার। আমাকে তো তুমি একজন ভালো বন্ধু হিসেবে মনে করো। তাহলে আমার কথা চিন্তা করে চুপ থাকো। আমার বিষয়ে আর কোনো কথা তুমি বলো না, প্লিজ নাইম। শেষের কথাগুলো কান্না মিশ্রিত কণ্ঠে বললাম। নাইম কোনো প্রতিক্রিয়া করল না। কিছুক্ষণ পর এক দীর্ঘশ্বাস নেওয়ার আওয়াজ শুনতে পেলাম। এরপরই কল কেটে গেল। আমিও চোখের পানি মুছে নিয়ে রুমে এলাম। রুমে আসতে দেখি মাহিন একের পর এক চমক দিয়ে চলেছে ওয়াইনের গ্লাসে। ওর চোখও লাল হয়ে গেছে। মাহিনের সামনেই ও অন্য ফোনটা রাখা, তাতে ভিডিও কল করেছে। ভিডিও কলে নিধি আপু রয়েছে। মাহিন অকথ্য ভাষায় কয়েকটা গালি নিধি আপুর উদ্দেশ্যে ছুড়ে বলল, আমি যা বলি তা মিথ্যা হয় না। তুই মা হতে চাসনি বলে আমি সবাইকে লুকিয়ে মেহেরকে এনেছি। এরপরও তুই বলিস আমি নাকি তোকে ডিস্টার্ব করি, তোর কেয়ার করি না, মেন্টালি সিকের মতো আচরণ করি। আরে, আমি তোকে ভালোবাসি বলেই এত কিছু করেছি। তুই কি করেছিস আমার জন্য? মাহিনের কথা শুনে নিধি চটে গিয়ে বলল, এসব ননসেন্স কিভাবে বলতে পারো মাহিন? আর নিজের ভাষা সংযত করো। আমি মেহের নই। আমি নিজে ইনকাম করি, আর আমি নিজে একজন ফেমাস পারসন। তোমার এসব নোংরা কথা বরং তুমি গিয়ে অন্য কাউকে বলো। আর কি বললে? তোমার আমাকে প্রয়োজন। তো তোমার প্রয়োজনের জন্য আমি আমার ক্যারিয়ার রেখে চলে আসব? এসব ফালতু কথা ভাবো কি করে তুমি? যত্ত সব। নিধির কথায় মাহিনীর রাগ বেড়ে গেল। চিৎকার করে বলল, যা, লাগবে না তোকে, বলেই টেবিলের ওপর নিচে ফেলে দিল। আমি বুঝতে পারছি না কি করব। আমার মনে হয় এ সময় এখান থেকে চলে যাওয়াই ভালো। আমি চুপচাপ দরজার কাছে যেতেই দেখি দরজা লক। আমি হাইটে 5 ফুট 2। দরজার লক পর্যন্ত হাত আমার পৌঁছায় না। কি করব? আমার ভাবনার মাঝেই মাহিনের দৃষ্টি পড়ে আমার দিকে। ওর চোখে মুখে হিংস্রতা। হঠাৎ এক অজানা ভয়ে আমার মন কো ডাকতে লাগল। মাহিন আমার দিকে এগিয়ে আসছে। আমি পিছিয়ে গিয়ে দেয়ালের সাথে একদম লেগে গিয়েছি।
মাহিন আমার একদম সামনে এসে দাঁড়িয়ে এক হাত ওপরে তুলে বলল, তুমি কি আমাকে ভয় পাচ্ছ মেহের? না, আমি রুমে যাব। দরজাটা খুলে দিন, একটু থাকবে আমার সাথে। মাহিনের এহেন কথায় আমি কি বলবো ভেবে পেলাম না। আমার এই মুহূর্তে মাহিনকে সত্যি ভয় করছে। আমি মাহিনকে বললাম, একটু সরুন, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মাহিন সরে দাঁড়ালো, আমাকে বলল, আসো, ব্যালকনিতে বসি। আমার উত্তরের অপেক্ষা না করে ও চলে গেল ব্যালকনিতে। আমিও গেলাম। মাহিন আমাকে ইশারায় ওর পাশে বসতে বলল। আমিও বসলাম। মাহিন আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। আমাকে উদ্দেশ্য করে বলল, মেহের, আমি যদি তোমাকে বলি আজ সারা রাত তুমি এভাবে বসে থাকবে আর আমার কথা শুনবে, তুমি কি রাজি হবে আমার কথায়? আপনি আমার সাথে কথা বলবেন? হুম। মাহিন আমাকে এমন কথা বলবে কখনো ভাবিনি। মাহিন তো আমাকে সবসময় ব্যবহার করেই গেছে। মাহিন কি তবে আবারও আমাকে ব্যবহার করছে? আমার ভাবনাগুলো ইদানিং আমাকে ভীষণ পীড়া দেয়। এত কষ্ট কেন হয় আমার? কারণে অকারণে আমার কষ্ট হয়। আমাকে চুপ করে থাকতে দেখে মাহিন বলল, কি ভাবছ মেহের? নিধির রিপ্লেসমেন্ট ভেবেছেন আমাকে? আমি কারো জায়গায় থাকতে রাজি নই। কথাটা হয়তো মাহিনের পছন্দ হলো না। উঠে বসে দুহাতে আমার গাল চেপে ধরে বলল, আমি রিপ্লেসমেন্ট আনিনি, আর আনবো না। কাক ময়ূরপুচ্ছ লাগালেই ময়ূর হয় না। তুই চাইলেই নিধি হতে পারবি না। তাই এসব অহেতুক কথা বলিস না। ছাড়ুন আমাকে। আমি ভুল কিছু বলিনি। যে আপনি আমাকে নিজে থেকে দূরত্ব বজায় রাখতে বলেছিলেন, আজ সে আপনি আমার কাছে আসেন। এর মানে কি দাঁড়ায়? চুপ। আমি তোর কাছে কৈফিয়ত দিব না। 1 বছরের কন্ট্রাক্টে আমার সব কথা শুনে চলবি তুই। আমার ওপর কোনো কথা বলতে পারবি না বলে মাহিন আমাকে ছেড়ে উঠে দাঁড়ালো। আমার রাগ হলো, কিন্তু আমি নিরুপায়। কথা না বাড়িয়ে আমি ব্যালকনিতে থেকে উঠে এলাম। রুমে এসে দরজা খোলার বৃথা চেষ্টা করতেই মাহিন এসে বলল, কাজগুলো পরিষ্কার করো, দরজাটা খুলে দিন। আমি পরিষ্কার করে দিচ্ছি। মাহিন দরজার লক খুলে দিল। আমি রুমটা পরিষ্কার করে দিয়ে নিজের রুমে এসে বসলাম। বড্ড ক্লান্ত লাগছে। ইচ্ছে করছে না দরজা লক করতে, তাই দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়ি। মাঝরাতে পেটের ওপর ভারী কিছু টের পেয়ে ঘুম ভেঙে যায় আমার। তাকিয়ে দেখি মাহিনকে। আপনি? হুশ, আমি আমার বেবির সাথে কথা বলতে এসেছি। তুমি ঘুমাও, আমাদের ডিস্টার্ব করো না। মাহিন ঘুমাতে বললেও আমার ঘুম উড়ে গিয়েছে। অদ্ভুত লাগছে, তবে আমি কিছু বলতে পারবো না। শর্ত অনুযায়ী এই 1 বছরে মাহিরের প্রতিটা কথা আমাকে মেনে চলতে হবে। কথাটা ভেবেই বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মাহিন বিড়বিড় করে অনেক কথা বলল, যা কিছুটা আমি বুঝি আর কিছুটা বুঝিনি। কথা বলতে বলতে মাহিন ঘুমিয়ে পড়ে। আমি মাহিনকে বালিশে শুয়ে দিই। এরপর নিচে গিয়ে শুয়ে পড়ি। সকাল 9টায় আমার ঘুম ভাঙে মাহিনের ফোনের আওয়াজে। মাহিনও উঠে পড়ে শব্দে। আমাকে বলে, ফোনটা নিয়ে এসো তো। আমি গিয়ে ফোনটা এনে দেই। মাহিন কল রিসিভ করে নিজের রুমে চলে যায়। আমি বুঝতে পারি নিধি কল করেছে। আমি বিছানা গুছিয়ে সব কাজ সেরে নেই। দুপুর 1টা বাজে। আমি মাহিনকে গিয়ে বলি, আমি মার সাথে দেখা করতে যাব। মাহিন আজ হসপিটাল যায়নি, রুমে বসেই কাজ করছিল। আমার কথাটা শুনে কড়া গলায় বলল, সামনের কয়েক মাসে তুমি মাত্র 2 দিন দেখা করতে যাবে আন্টির সাথে। আমি চাই না বাহিরের কেউ তোমাকে দেখুক এই অবস্থায়। কিন্তু আমি না গেলে মার খেয়াল কে রাখবে? আর অপারেশন কবে হবে? অপারেশন সেদিন হবে, সেদিন আমার বেবি এই দুনিয়াতে আসবে। কি? আপনি তো বলেছিলেন সামনের মাসে অপারেশন করবেন, তাহলে এখন কথা ঘোরাচ্ছেন কেন? দেখুন মাহিন, আমি কিন্তু কথার খেলাফত মানব না। মাহিন বসা থেকে উঠে দাঁড়ালো। শার্ট চেঞ্জ করতে করতে বলল, আমি জানি আন্টির জন্য কোনটা ভালো আর কোনটা মন্দ। আমি যখন বলেছি অপারেশন 9 মাস পরে হবে, তখন 9 মাস পরেই হবে। ক্লিয়ার? না, আপনি এমন কেন করছেন মাহিন? 9 মাসে তো মা অনেক কষ্ট পাবে। প্লিজ মাহিন, এমনটা করবেন না। আপনি অপারেশন করুন, মা সুস্থ হয়ে যাক। আমি কথা দিচ্ছি, আমি আপনার বেবিকে সুস্থভাবে আপনার হাতে তুলে দেব। সে তুমি এমনিতেই আমার বেবির খেয়াল রাখবে। না হলে তুমি আর তোমার মা দুজনেই শেষ। মাহিন, আমি ভালো নই মেহের, এটা শুরুতে তুমি বুঝেছ। তাই আমার কাছে ভালো কিছু আশা করো না। যেভাবে আছো সেভাবে থাকো। আন্টির দিকটা আমি সামলাবো, বলেছি যখন, তখন নিশ্চিত থাকো। কথাগুলো বলে মাহিন বেরিয়ে গেল।
যেতে যেতে বলে গেল, আমার ফিরতে রাত হবে, দরজা লক করে দিও। আমার কানে সে কথা গেল না। আমার এই মুহূর্তে ইচ্ছে করছে মাহিনকে খুন করতে। আমার অনুভূতি নিয়েও খেলছে। আমাকে হসপিটাল যেতেও বারণ করে দিল। এভাবে ঘরবন্দি হয়ে বাঁচা যায়? হাহ। 2 মাস পর সন্ধ্যা নামছে ধরণীর বুকে। সারাদিন একা একা কাটালেও এখন আমার দম বন্ধ হয়ে আছে। কারোর সাথে কথা বলতে পারলে একটু ভাল লাগতো। মাহিনের ফিরতে রাত 11টা, 12টা বেজে যায়। আরও থাকলেও বাকি, আমার সাথে তো আর কথা বলে না প্রয়োজন ছাড়া। এভাবে কি করে সুস্থ সন্তান জন্ম দিব? নিজে যেখানে একটু কথা বলার জন্য হাহাকার করছি, প্রাণ ভরে শ্বাস নেওয়ার জন্য ছটফট করছি, সেখানে এক ছোট্ট প্রাণকে কি করে সুস্থ রাখবো আমি? কথাগুলো বড্ড ভাবাচ্ছে আমাকে। আমার ভাবনার মাঝেই কলিং বেল বাজল। ধীর পায়ে গিয়ে দরজা খুলতে দেখি নাইম দাঁড়ানো। নাইম ভেতরে এসে দরজা লক করে দিল। আমি জিজ্ঞেস করলাম, তুমি এখানে কেন? চলে যাও নাইম, মাহিন দেখলে ঝামেলা করবে। করুক, আমি তোমার জন্য এসেছি মেহের। তুমি আমার সাথে চলো। কোথায় যাব? আমার বাসায় চলো। মেহের, আমার বাসায় আমি, শিলা, আমাদের 5 বছরের মেয়ে স্নেহা রয়েছে। তুমি ওখানে ভালো থাকবে। এভাবে একা একা থাকলে তুমি বাঁচবে না মেহের। এটা একটা অসুস্থ পরিবেশ। আমার কিছু করার নেই, আমি চুক্তিবদ্ধ। মেহের, নিজে যদি না বাঁচো তখন চুক্তি দিয়ে কি করবে? চলো আমার সাথে। তুমি বাড়াবাড়ি করছো নাইম, মাহিন জানলে ভীষণ রেগে যাবে। তুমি চলে যাও। আচ্ছা, একেবারে না গেলে কয়েক ঘন্টার জন্য অন্তত চলো। স্নেহা তোমার সাথে দেখা করতে চেয়েছে। স্নেহার কথা শুনে আমার মন নরম হলো। প্রথম যেদিন আমি স্নেহাকে দেখি, ও নিজের ছোট ছোট হাতে আমাকে জড়িয়ে ধরেছিল। মেয়েটার মুখ বড্ড মায়া ভরা। আমি ভাবলাম, মাহিন তো রাত 11টা 12টার আগে আসবে না, আমি বরং দেখা করে আসি স্নেহার সাথে। আমি রাজি হলাম নাইমের সাথে যাওয়ার জন্য। বললাম, আমি 9টার মধ্যে চলে আসব। নাইম রাজি হলো। আমি ওর সাথে গেলাম। বাসায় পৌঁছাতে স্নেহা এবং ওর মা শিলা এসে আমাকে জড়িয়ে ধরল। শিলা মেয়েটা বড্ড মিশুক। মাহিনের বাবা মা 2 ছেলে বিয়ে দিয়ে 2 ছেলের সংসার আলাদা করে দিয়েছেন। নাইম পেশায় ইঞ্জিনিয়ার, শিলা হাউসওয়াইফ। 5 বছরের স্নেহাকে নিয়ে ছোট্ট এক সুখের সংসার ওদের। আমার ভীষণ ভালো লাগে ওদের পরিবারটাকে। প্রথম যখন আমি মাহিনের সাথে ওর ফ্ল্যাটে উঠি, তখন একবার নাইম ওর পরিবার নিয়ে গিয়েছিল দাওয়াতে। নিধি সেদিনও ছুটেছিল। আমি সব রান্না করেছিলাম। নাইমের কাছে সেদিন আমাকে হেল্পিং হ্যান্ড পরিচয় দিয়েছিল মাহিন। কথাটা মনে হতে এক বিষাদ কাজ করে মনে। আজকের সন্ধ্যাটা স্নেহা এবং শিলার সাথে গল্প করে বেশ ভালো সময় কেটেছে। শিলা আমাকে বলেছে মাঝে মাঝে আসতে গল্প করার জন্য। শিলাকে সবটাই বলেছে নাইম। গল্প করতে করতে কখন যেন 10টা বেজে যায়। আমি নাইমকে বলি আমাকে বাসায় দিয়ে আসতে। রাত 10:30টায় নাইম আমাকে নামিয়ে দিয়ে চলে যায়। আমি লিফটে উঠতেই চমকে যাই, কেননা আমার মুখোমুখি মাহিন দাঁড়িয়ে আছে। মাহিন আমাকে দেখে ঠান্ডা গলায় জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলে? আমি কি বলবো বুঝতে পারছি না। মাহিন নাইমকে পছন্দ করে না। এখন ওকে নাইমের কথা বলা মানেই ঝামেলা বাঁধবে। তাই চুপ করে থাকাটাতেই উত্তম মনে করলাম। এরই মাঝে লিফট 8 তলায় পৌঁছে গেল। লিফট থেকে আমাকে টেনে নিয়ে বাসায় ঢুকলো মাহিন। হুঙ্কার ছেড়ে জিজ্ঞেস করলো, আমাকে না বলে বাহিরে যাওয়ার সাহস কি করে হয় তোমার? আমি নিশ্চুপ। তা দেখে মাহিন আবারও বলল, কার সাথে বাহিরে গিয়েছিলে মেহের? একা? মিথ্যা। আমাকে মিথ্যা বলিস তুই? কোথায় গিয়েছিলি বল? কথাটা মাহিন আমার হাত শক্ত করে চেপে ধরে জিজ্ঞেস করল। এবার আমি সত্য কথা বলে দিলাম। এতে মাহিনের রাগ বেড়ে গেল। চর বসালো আমার গালে। ছিটকে নিচে পড়ে গেলাম আমি। তাতে মাহিনের খেয়াল নেই। ও আমার চুলের মুঠি ধরে বলল, তুই কি ইচ্ছে করে আমার সাথে এমন করছিস? নাকি তুই অবুঝ? আমি না করেছিলাম নাইমের সাথে কথা বলতে। কেন শুনিস না? ছাড়ুন আমাকে। তুই নাইমের বাসায় গিয়ে আমাদের চুক্তির সম্পর্কের কথা বলেছিস, যার ভিডিও করেছে নাইম। এবার এটা যদি ও পুলিশে দেয় অথবা আমার বাবা মাকে দেয়, ভাবতে পারছিস কি হবে? কি? আমি ভীষণভাবে অবাক হলাম ভিডিওর কথাটা শুনে। শিলাপুর কথায় কথায় আমার শারীরিক অবস্থা নিয়ে কিছু পরামর্শ দিচ্ছিল। তখনই কথা উঠল সারোগেসি নিয়ে। এরপরে শিলাপু জানালো সে সব জানে।
তখন আমিও কিছু কথা বলি। এগুলো যে ভিডিও করতে পারে ওরা আমার ধারণাতেই ছিল না। মাহিন আমাকে চুপ থাকতে দেখে আমাকে বলল, এখন আমাকে বল, তোকে কি করা উচিত? একে তো চুক্তির বাহিরে গিয়েছিস, আমাকে না বলে বাহিরে গিয়ে অন্যদের হাতে প্রমাণ দিয়ে এসেছিস। এখন আবার নাইম আমাকে কল করে হুমকি দিচ্ছে, যদি আমি তোকে ছেড়ে না দেই তাহলেও ভিডিওটা বাবা মাকে এবং পুলিশের কাছে দেবে। আমি বুঝতে পারিনি মাহিন এমন কিছু হবে। আমার কোনো কথায় মাহিন শোনার মতো অবস্থায় নেই। ও আমাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে কাউকে কল করল। আমি কোনোরকম উঠে দাঁড়িয়ে বললাম, মাহিন শান্ত হন, আমি বুঝিনি কি করে সবটা হয়ে গেল। আমি দুঃখিত মাহিন। এই চুপ, এত বড় একটা ব্লান্ডার করে সরি বলবি না। আমার মনে ভয় হতে লাগলো, মাহিন যদি এখন মায়ের অপারেশন না করে বা মায়ের দায়িত্ব ছেড়ে দেয়, কি করব আমি? একদিনের হসপিটাল বিল ৮০,০০০ টাকা। কোথায় পাবো আমি এত টাকা? আমার মাথায় হ্যাং করতে লাগলো। তখনই মাহিন এসে আমার সামনে একটা পেপার রাখল। আমি জিজ্ঞেস করলাম, কিসের পেপার এটা? রেজিস্ট্রি পেপার, সাইন করো। হতভম্ব হয়ে গেলাম আমি। কল্পনার বাহিরেও ঘটায় ঘটনা, কি করে সামলাবো আমি? মাহিন কি পাগল হয়ে গেল? আপনি এসব কি বলছেন? নিধি জানে এসব? জানানোর সময় নেই। তুই সাইন কর। যেই ব্লান্ডার করেছিস সেটা সামলানোর জন্য এছাড়া আর কোনো উপায় নেই। মাহিন চুপ। কলম হাতে চুপচাপ দাঁড়িয়ে আছি আমি। মাথা কাজ করছে না। মাহিনের মতো একজনকে কিছুতেই আমি বিয়ে করতে পারবো না। কলম হাতে চুপচাপ দাঁড়িয়ে আছি আমি। মাথা কাজ করছে না। মাহিনের মতো একজনকে কিছুতেই বিয়ে করতে পারবো না আমি। আমাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে মাহিন আমার হাত ধরে চেপে ধরল। হিসিয়ে বলল, নাটক করিস না, সময় নেই আমার হাতে, তাড়াতাড়ি সাইন কর। আমি পারবো না মাহিন, এটা শুধু একটা আই ওয়াশ। তুই সাইন করবি কিনা? না। মাহিন এবার আমাকে চড় মারার জন্য হাত ওঠাতেই বেল বেজে উঠল। মাহিন আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে দরজা খুলতে গেল। কয়েক মিনিটের ব্যবধানে মাহিনের সাথে নিধি ভেতরে এলো। আমাকে দেখে নিধি বিরক্ত হলো। মাহিনকে জিজ্ঞেস করল, ও আবার এখানে কেন? ভাবলেশীনভাবে মাহিন বলল, ও এখানেই থাকবে। নিধি চটে গেল। আমাকে ভালো করে পর্যবেক্ষণ করে নিয়ে বলল, তুমি আসলে প্রেগনেন্ট? নিধির প্রশ্নটা আমার পছন্দ হলো না। আমি বললাম, এটা কেমন প্রশ্ন আপু? নিধি উত্তর করল না। হঠাৎ করে নিধির মুখের আদল পাল্টে গেল। হনহন করে রুমে গিয়ে দরজা লক করে দিল। মাহিন সেদিকে পাত্তা না দিয়ে আমার দিকে তাকালো। মাহিনকে কিছু বলার সুযোগ না দিয়ে আমিও রুমে চলে এলাম। এ যাত্রায় বেঁচে গেছি, নিধি আপু বাঁচিয়ে দিয়েছে। রাত ১২টা। নিধি আপুর চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। নিজের রুমে বসেই আমি স্পষ্ট বুঝতে পারছিলাম মাহিনের সাথে নিধি আপুর ঝামেলা করছে। মাহিনের কোনো আওয়াজ না পেলেও এবার একটা বিরাট ধমক দিয়ে উঠল মাহিন। বাজখাই কণ্ঠে বলল, আমি বুঝতে পারছি না তুমি এমন বিহেভিয়ার কেন করছো। আমি তোমার অনুমতি নিয়েই সবটা করেছি। তাহলে? একথা শুনে নিধি মাহিনের শার্টের কলার ধরে বলে উঠল, আমি তোমাকে বলেছিলাম আমি মা হতে চাই না, তখন তুমি জানালে তুমি বাবা হতে ভীষণভাবে ইচ্ছুক। আমি মজা করে বলেছিলাম, তাহলে অন্য কারো থেকে বাচ্চা ধার করে আনো। তুমি বলেছিলে, চলো সারোগেসি করি। আমি কাজে ব্যস্ত থাকায় তেমন মাথা ঘামাইনি। কিন্তু মাহিন, ওই মেয়েটার শরীরে মাতৃত্বের চিহ্ন স্পষ্ট। এটা তো স্বাভাবিক নিধি। এটা স্বাভাবিক কি করে? ওর শরীরে আমাদের সন্তান। আমি তো অক্ষম নই মাহিন, আমি মানতে পারছি না এটা। মাহিন উত্তর করল না নিধির কথার। শার্টের কলার ছাড়ি নিয়ে বিছানায় বসল। নিধি বলল, ওকে বের করে দাও মাহিন, আমি মা হব, প্লিজ মাহিন। মাহিন নিধির দিকে তাকালো, হেসে বলল, এ কটা মাস আগে বললে আমি আজ আমাদের মাঝে তৃতীয় ব্যক্তি আসতো না। আমি মেহেরকে বের করে দিতে পারবো না, ওর মাঝে আমার অস্তিত্ব রয়েছে। মাহিন। মাহিন নিধির সাথে আর কথা বাড়াল না। কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। নিধির দুহাতে চুল টেনে ধরল নিজের। একটা মেয়ে আর যাই হোক স্বামীর ভাগ কাউকে দিতে পারে না, সেখানে অন্য একটা মেয়ে তাদের বাচ্চা ক্যারি করবে না, নিতে পারছে না নিধি। রাত ২টা। নিধির পাশ থেকে মাহিন উঠে এলো আমার রুমে। আমার ঘুম খুবই পাতলা, একটা মশা গেলেও ঘুম ভেঙে যায় আমার। মাহিন এসে আমার টেম্পারেচার চেক করল, এরপর আমার পাশে বসে রইল। গত কয়েক মাসে মাহিন আমার পাশে এভাবে রাতে বসে থাকে, ভোর হলেই চলে যায় নিজ রুমে। আজও হয়তো তাই করবে।
মাহিন কিছুক্ষণ চুপ করে বসে থেকে আমার শরীরে কম্বল ঠিক করে দিয়ে চলে গেল। আমি এক দীর্ঘশ্বাস নিয়ে উঠে বসলাম। ঘুম আসছে না আমার। মাথায় অনেক রকম চিন্তা ঘুরছে। আজকে নিধির ব্যবহার আমাকে ভাবিয়ে তুলেছে। সত্যি বলতে নিধির রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমি এখানে নিরুপায়। আমার হঠাৎ করে দম বন্ধ হয়ে আসতে লাগলো। আমি উঠে রুমের বাহিরে এলাম। মাহিনের রুমেই আমার ইনহেলারটা রয়েছে। আমি চাই না এখন ওদের ডাকতে, কিন্তু শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে। বাধ্য হয়ে মাহিনের রুমের দরজায় নক করলাম। কয়েকবার নক করতে মাহিন ছুটে এলো। আমার অবস্থা দেখে মাহিন অস্থির হয়ে উঠল। আমাকে কোলে তুলে বিছানায় শোয়ালো। ইনহেলারটা এনে দিল। আমি শুধু মাহিনকে দেখছিলাম। কিছুক্ষণ সময় পর ধীরে ধীরে আমার অবস্থা স্বাভাবিক হলো। নিধি আমাকে বলল, তুমি কি ম্যানার্স জানো না? এত রাতে কিভাবে একটা কাপড়ের রুমে নক করো? সরি। আমার সরি বলাটা মাহিনের পছন্দ হলো না। ও নিধিকে বলল, ওর দায়িত্ব এখন আমাদের। নিধি, তুমি ওর সাথে এমন ব্যবহার কেন করছো? নিধি আপু রাগ করে রুম থেকে বের হয়ে গেল। নিজেকে অপরাধী লাগছে। পরিস্থিতি এতটা হাতের বাহিরে চলে যাবে ভাবিনি। আমাকে চুপ করে ভাবতে দেখে মাহিন বলল, ঘুমানোর চেষ্টা করো, কালকে সকালে ডক্টরের কাছে যাব, বলে মাহিনও চলে গেল। পরের দিন ডক্টরের কাছে যেতে, অথচ আমার ইচ্ছে করছে না যাওয়ার। সকালে একবার মাহিনকে বলেছিলাম আসার সময় যেন একবার মার সাথে দেখা করতে দেয়, কিন্তু মাহিন রাজি হয়নি। আমি রেডি হয়ে চুপচাপ আয়নার সামনে দাঁড়িয়ে আছি। কালকে নিধি আপুর বলার পর বেশ কয়েকবার আয়নায় নিজেকে দেখেছি আমি। পেটটা একটু বড় হয়েছে, তবে খুব নিখুঁত চোখে পর্যবেক্ষণ না করলে বোঝা যাবে না। ঢিলে ঢালা জামা পরায় এখনো একদমই বোঝা যাচ্ছে না। আমি আজ প্রথমবার আলট্রা করাবো। জানি না কেন খুব ভয় করছে। ডক্টর হিনা একটা সেমিনারে বাইরে গিয়েছেন, তাই আজ আমরা ডক্টর নীলার কাছে যাব। মাহিন গাড়িতে অপেক্ষা করছে। আমি গিয়ে গাড়ি উঠতেই মাহিন গাড়ি স্টার্ট দিল। নিধি আপুকে সকাল থেকে দেখিনি, হয়তো বাহিরে গিয়েছে। মাহিনকে জিজ্ঞেস করার সাহস হয়নি। বেশ অনেকক্ষণ জ্যামে বসে থাকার পর আমরা পৌঁছালাম হসপিটালে। ডক্টর নীলা আমাকে দেখে মলিন হাসল। মাহিনের সাথে টুকটাক কথা বলে আমাকে নিয়ে গেল আলট্রা রুমে। মাহিন অপেক্ষা করছে কখন ডক্টর ওকে ডাকবে। বেশ কিছুটা সময় পার হওয়ার পর নার্স মাহিনকে গিয়ে বলল, আপনাকে ডক্টর ভেতরে ডাকছে। মাহিন ঝড়ের গতিতে ভেতরে এলো। আমার চোখে তখন পানি। মাহিন আমার দিকে তাকিয়ে ডক্টরকে জিজ্ঞেস করল, কোনো সমস্যা ডক্টর? জি। মাহিনের পা থমকে গেল। ভীত কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে ডক্টর? বেবি ঠিক আছে তো? বেবির হার্টবিট আসেনি। মাহিন একদম থমকে গেল। কাপা কাপা স্বরে জিজ্ঞেস করল, আপনার কোথাও ভুল হচ্ছে ডক্টর, ভালো করে দেখুন। আমি ভালো করে চেক করে বলছি মাহিন, বেবির হার্টবিট আসেনি। আমি কিছু মেডিসিন দিচ্ছি, আর কিছুদিন দেখার জন্য বলবো। যদি এরপরও হার্টবিট না আসে তাহলে আমাদের স্টেপ নিতে হবে। ডক্টরের কথায় আমার মাথা ঘুরতে শুরু করলো। মাহিনও থম মেরে বসে আছে। পকেটে ওর ফোনটা বাজছে। মাহিনের সেদিকে কোনো খেয়াল নেই। ডক্টর নীলা আমাদের রেখে একটু বাহিরে গেলেন। মাহিন আমার পাশে এসে বসল। আমি বললাম, এখন কি হবে? এতদিনের সব কষ্ট কি তবে বৃথা? উত্তর দিল না মাহিন। ডক্টর নীলা এসে বলল, মাহিন, আপনার সাথে আমার কিছু কথা আছে। মাহিন ডক্টর নীলার সাথে গেল। আমি এখনো বুঝতে পারছি না এখন কি করব আমি। যদি হার্টবিট না আসে তাহলে তো সব শেষ হয়ে যাবে আমার। এত কষ্টের কোনো মানেই যে থাকবে না। আমার আত্মত্যাগ বৃথা হয়ে যাবে। আর ভাবতে পারছি না। পেটেও চিনচিন ব্যথা হচ্ছে। অতিরিক্ত প্রেশার নেওয়ার ফলে নাক দিয়ে ব্লাডও আসে। নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা করছি। তখনই মাহিন কথা শেষ করে এলো। আমি মাহিনের পিছু পিছু এলাম। গাড়ির সামনে এসে দাঁড়াতেই মাহিন আমার গাল চেপে ধরে বলল, তুই ইচ্ছে করে কিছু করেছিস তাই না? তুই আমার সাথে শত্রুতা করছিস। যদি বেবির হার্টবিট না আসে তাহলে তোর হার্টবিটও চিরতরে বন্ধ হয়ে যাবে, মনে রাখিস। বলে মাহিন গাড়িতে উঠে যায়। পুরো রাস্তা মাহিন আর কোনো কথা বলেনি আমার সাথে। জানি না ডক্টরের সাথে কি কথা হয়েছে মাহিনের। ভেবেছিলাম ফেরার পথে যে কোনোভাবে মাহিনকে মানাবো, মার কাছে নিয়ে যাওয়ার জন্য। তার আর হলো না। বাসায় পৌঁছাতে দুপুর হয়ে গেল। মাহিন আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। আমি ফ্ল্যাটের সামনে এসে বেল দিতেই নিধি আপু দরজা খুলল। আমি ভেতরে আসতেই নিধি আমাকে জিজ্ঞেস করল, মাহিন কোথায়? হয়তো চেম্বার গিয়েছে। চেক আপ করিয়েছ? হ্যাঁ, কিন্তু আমি তো শুনেছি
তুমি যে ডক্টরকে দেখাও মানে ডক্টর হিনা আহমেদ এখন বিডিতে নেই তাহলে? হ্যাঁ, অন্য ডক্টর দেখিয়েছি। ও, একটা কথা জিজ্ঞেস করি মেহের, বলো, মাহিন তোমাকে টাচ করেছে কখনো? তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বোঝাতে চাইছি। আমি অবাক হয়ে নিধির প্রশ্নে মাথা নাড়িয়ে না করি। নিধি আর কিছু বলে না। রুমে গিয়ে বসতে নিধি আমার জন্য জুস নিয়ে আসে। মেহের, এটা তোমার জন্য। ধন্যবাদ আপু। জুস খেয়ে আমি কিছুক্ষণ রেস্ট নিতেই আমার প্রচণ্ড পেট ব্যথা শুরু হয়। মনে হচ্ছে পেটের সবকিছু ফেটে বেরিয়ে আসে। প্রচণ্ড কষ্ট হচ্ছে। এমন কেন হলো হঠাৎ করে? চলবে। গল্প তোমার প্রাপ্তিতে আমার সমাপ্তি, প্রথম পর্ব। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।